হাই স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের চ্যাপ্টার 1 কস্টিংয়ের কাঁচামালের মজুতকরণ বা ইংলিশে যাকে বলা হয় স্টোরিং অফ ম্যাটেরিয়াল, এই কনসেপ্টটা সম্পর্কে পড়ব। যদিও বা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে এই চ্যাপ্টারটি দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তা সত্ত্বেও আমি তোমাদেরকে বলবো যারা বিকম নিয়ে পড়ছো বা যারা সিএমএ নিয়ে পড়ছো তাদেরও কিন্তু এই চ্যাপ্টারটা আছে কস্টিং। তো কাইন্ডলি তোমাদেরকে রিকোয়েস্ট করো ভিডিওটা একটু ভালো করে দেখবে আর অযথা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আর নোট করে নাও যেগুলো আমি বোর্ডে লেখা আছে, তাহলে তোমাদের বুঝতে ব্যাপারটা আরও সুবিধা হবে। তো চলা যাক, আজকে আমাদের যে প্রথম কনসেপ্ট পড়ব এই ক্লাস 11-এর সেমিস্টার 1 চ্যাপ্টার 1 কস্টিংয়ের কাঁচামালের মজুতকরণ চ্যাপ্টার থেকে। সেখানে প্রথম টপিকটার নাম হচ্ছে গিয়ে কাঁচামাল। তো দেখো কাঁচামাল কি হয়, যখন কোনো আমরা পণ্যদ্রব্য উৎপাদন করছি, সেই পণ্যদ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে তার অধিকাংশ উপাদান থাকে তার কাঁচামাল হিসাবে। এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে স্যার তাহলে একটা পণ্য উৎপাদন করতে গেলে কতগুলো বা কী কী ধরনের খরচের সম্মুখীন হতে হয়। তো একটা পণ্য উৎপাদনের ব্যয়কে সাধারণত আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা হচ্ছে কাঁচামালের ক্রয়, দ্বিতীয় ভাগটির নাম হচ্ছে মজুরি প্রদানের জন্য ব্যয় এবং তৃতীয় ভাগটির নাম হচ্ছে অন্যান্য ব্যয়। যদি আমি তোমাকে আরও সহজ করে বোঝানোর চেষ্টা করি, সাপোজ যদি তুমি মনে করো এই পেনটা হচ্ছে একটা পণ্য, আর এই পণ্যটা উৎপাদন করার জন্য বেসিক্যালি যে ব্যয়গুলো কোম্পানিকে করতে হয়েছে সেই ব্যয়টাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে এর র মেটেরিয়াল বাবদ ব্যয়, মানে যে যে উপকরণ দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে উৎপাদন করার সময় যে লেবার চার্জ লেগেছে, সাধারণত যেটাকে আমরা ডাইরেক্ট লেবার বলে থাকি এবং ইনডাইরেক্ট লেবার বলে থাকি তাদের, ডাইরেক্ট লেবার বলে থাকি তাদের যোগফল, এবং অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় মিনস হচ্ছে উৎপাদন করার সময় আরও কিছু ধরনের ব্যয় হয় যাদেরকে আমরা ইনডাইরেক্ট কস্ট হিসাবেও বলে থাকি। ইনডাইরেক্ট কস্ট ইংরাজিতে, বাংলায় আমরা এটাকে অন্যান্য ব্যয় বলে থাকি, অনেকে এটাকে ওভারহেড নামেও চিহ্নিত করে। বেসিক্যালি এখানে কাঁচামালের ব্যয় বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়ালের খরচা, মজুরি প্রদানের জন্য যে ব্যয়টাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট লেবারের খরচা, এবং অন্যান্য ব্যয় মিনস আদার কস্ট বলা হচ্ছে যেগুলো আমাদের বাংলায় বলি পরোক্ষ ব্যয় এবং ইংরেজিতে আমরা বলছি আদার কস্ট বা ওভারহেড। ওকে, যেগুলো ইনডাইরেক্ট কস্টের সমষ্টিকে বোঝাচ্ছে। যেমন এখানে বললাম তোমাকে ডাইরেক্ট মেটেরিয়াল লাগবে, ডাইরেক্ট লেবার লাগবে, তাহলে এখানে কোনগুলো আসবে? ইনডাইরেক্ট লেবার। আর কোনটা আসবে? ইনডাইরেক্ট তোমার ম্যাটেরিয়াল বাবদ কস্ট এবং আদার্স অন্যান্য যে ওভারহেডগুলো আছে তাদের যোগফল। তাহলে পণ্য উৎপাদন করার ব্যয়কে আমরা সাধারণত 3টে ভাগে ভাগ করতে পারি, যেটাকে হচ্ছে কস্ট অফ প্রডিউসিং এ প্রোডাক্ট। কস্ট অফ প্রডিউসিং এ প্রোডাক্ট, একটা দ্রব্যকে উৎপাদন করার জন্য যে ব্যয় হয় সেই ব্যয়টাকে আমরা 3টে ভাগ করতে পারি। একটা বা প্রথম ভাগ হচ্ছে কস্ট অফ ম্যাটেরিয়াল বা র মেটেরিয়াল, সেকেন্ড হচ্ছে কস্ট অফ লেবার, থার্ড হচ্ছে আদার কস্ট। এরপর আমরা আসছি যে এই যে আমরা বললাম না যে কস্ট অফ র মেটেরিয়াল বা যেটাকে আমরা যে ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট, মাথায় রাখবে এই কস্ট হচ্ছে গিয়ে দ্রব্যের উৎপাদন ব্যয়ের ম্যাক্সিমামটাই কিন্তু হয় এই র মেটেরিয়াল বাবদ খরচের জন্য। মানে কোনো একটা প্রোডাক্ট যদি প্রডিউস করছি তার ম্যাক্সিমাম খরচা হচ্ছে মেটেরিয়ালের জন্য। ওকে, তাহলে মেটেরিয়াল হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান পণ্যের ক্ষেত্রে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ প্রোডাকশন কি? র মেটেরিয়াল। মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট, এলিমেন্ট মিনস হচ্ছে উপাদানটা কি? যে আমাদের র মেটেরিয়াল। তাই র মেটেরিয়ালের কষ্ট অনেক বেশি হচ্ছে। তাই আজকের দিনে প্রত্যেকটা ফার্ম যেখানে চাইছে যে নিজেদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করা, মার্কেটে টিকে থাকা এবং যত চিপ রেটে দ্রব্য উৎপাদন করতে পারবে কোয়ালিটিকে মেনটেন করে, যাতে লং রানে বা দীর্ঘ সময়ের জন্য সে বাজারে টিকে থাকে, এটার ক্ষেত্রে কাঁচামালের উপরে ব্যয় নিয়ন্ত্রণ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যদি সে তার ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে কিন্তু সে প্রতিযোগিতা
টিকে থাকতে পারবে অন্যান্যদের সাথে। তাহলে এই যে আমরা কাঁচামালের ব্যয়কে নিয়ন্ত্রণ করছি বা কেন করছি তার একটা ধারণা আমরা পেলাম। এরপরে আমরা পড়বো যে কাঁচামালের যে ক্রয় করি আমরা, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়লাম। এবার এই কিছু বৈশিষ্ট্য আমাদেরকে পড়তে লাগে, মানে কাঁচামালের কিছু বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য বা ফিচার্সটা কি আছে এর? রূপান্তরযোগ্যতা। মিন্স কাঁচামাল যেটাকে আমরা দ্রব্যের উৎপাদনের কাজে লাগাচ্ছি তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রূপান্তরযোগ্যতা, মানে সেটা কনভার্ট হয়ে যায়। অর্থাৎ যখন আমরা কোনো কাঁচামালকে দ্রব্যের উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করছি তখন সেই কাঁচামালটা কিন্তু পরিবর্তিত হয়ে ফিনিশ গুডসে কনভার্ট হচ্ছে, মানে কিনছি র মেটেরিয়াল, প্রোডাকশন প্রসেসে দিচ্ছি, প্রোডাকশন প্রসেসে সেটা উৎপাদিত হয়ে ফিনিশ গুডসে আসছে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি, যেমন আমরা জঙ্গল থেকে যদি কাঠ নিয়ে আসি, সেই কাঠটাকে কেটে আমরা বিভিন্ন ফার্নিচার বানাচ্ছি। এখান থেকে যখন জঙ্গল থেকে আমরা কাঠ নিয়ে আসছি সেটা তো আমাদের কোনো অভাবকে পূরণ করতে পারছে না, ওটার মধ্যে আমরা কি করছি, ওটাকে কনভার্ট করছি, তার মধ্যে আবার মজুরি প্রদান করছি লেবার দিয়ে, এবং আদার্স অন্যান্য খরচা যেমন পেরেক, আঠা এইগুলো ইউজ করে বা এইগুলোর জন্য কিছু খরচা করে আমরা এটাকে রূপান্তর করে ফার্নিচারে পরিবর্তন করছি, যেটা আমাদের অভাবকে দূর করতে পারছে। তাহলে আমাদের যে কাঁচামাল তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা হচ্ছে রূপান্তরযোগ্য। দ্বিতীয় হচ্ছে দৃশ্যমান। অধিকাংশ কাঁচামাল কিন্তু কি দৃশ্যমান। দৃশ্যমান মানে যাকে চোখে দেখা যায়, যাকে ছোঁয়া যায়, ভিজিবল। ওকে। নেক্সট সম্পত্তি। সম্পত্তি কী ধরনের হয় না, যে কাঁচামালটা আমরা অব্যবহৃত অবস্থায় রাখছি, মানে পুরো কাঁচামাল যেটা কিনলাম সেটা তো আমি পুরোটা হয়তো প্রোডাকশন করতে নাও পারি, দিনের শেষে বা যখন আমাদের অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে তখন কিছুটা কাঁচামাল আমাদের কাছে পড়ে থাকছে। যে কাঁচামালটি পড়ে থাকছে তাকে আমরা কী নামে চিহ্নিত করি? ক্লোজিং স্টক বা স্টক ইন ট্রেড। আর এই ক্লোজিং স্টক বা স্টক ইন ট্রেড আমরা ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে দেখিয়ে থাকি ক্লোজিং স্টক বা স্টক ইন ট্রেড নামে। তাই বলতে পারি যে কাঁচামালটা আমাদের কি থাকে, সম্পত্তি রূপে গণ্য হয়। এবার যে আমরা স্টক বলি, স্টকেরও কিন্তু তিনটে রূপ হয় বেসিক্যালি। যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা তিন ধরনের স্টক রাখে মেনটেন করে। একটা হচ্ছে র মেটেরিয়াল, একটা হচ্ছে WIP বা ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর একটা হচ্ছে ফিনিশ গুডস। ওকে। এই র মেটেরিয়ালটা হচ্ছে কাঁচামালের হিসাবে থাকছে। নেক্সট, ব্যয়ের অংশ। দেখো যে কোনো আমি বললাম পণ্য উৎপাদন করতে গেলে তার ব্যয়ের ম্যাক্সিমাম অংশটা আসছে কিন্তু আমাদের কাঁচামাল বাবদ হিসাবে। তাহলে আশা করি তোমরা এই যে কনসেপ্ট 1 যেটা আছে, কনসেপ্ট 1টা আমরা একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা কনসেপ্ট 2 এর দিকে এগাবো। তো কনসেপ্ট 2 এর দিকে এগাচ্ছি। তো কনসেপ্ট 2 এ তোমাদের আরেকটা যে কোশ্চেন আসতে পারে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে গিয়ে কাঁচামালের যে ব্যয় সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কোন কোন বিষয়গুলোর উপরে আমাদের গুরুত্ব দিতে লাগবে। অর্থাৎ ইংরেজিতে বলে ফ্যাক্টরস কনসিডার টু কন্ট্রোল দ্য কস্ট অফ মেটেরিয়াল। অর্থাৎ তুমি তো বলতে পারি স্যার আপনি তো বলেন কাঁচামালের ব্যয় একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু কাঁচামালের ব্যয় নিয়ন্ত্রণ করাটাও গুরুত্বপূর্ণ, এটাও আপনি বললেন। কিন্তু আপনি এটা তো বললেন না যে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো মানে কোন কোন জিনিসগুলোকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা কাঁচামালের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবো। দেখো আজকের দিনে যে বাজার অবস্থা সেইখানে আমাদেরকে কাঁচামালের ব্যয়ের উপরে সর্বাধিক গুরুত্ব দিতে হয়। বাস্তবে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে কিন্তু আমাদের দ্রব্যের উৎপাদন ব্যয় অন্যান্য যারা উৎপাদক আছে তাদের থেকে বেশি হয়ে যাবে, ফলস্বরূপ আমাদের দ্রব্য কেউ কিনতে চাইবে না। তাই এটা খুবই একটা ভাইটাল পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে লাগবে। তো কাঁচামালের ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া প্রয়োজন চলো দেখি। প্রথম হচ্ছে সঠিক গুণগত মানের পণ্য। স্যার সঠিক গুণগত মানের পণ্য এই টপিকটা কি? দেখো আমি যদি মনে করি যে সস্তায় দ্রব্য উৎপাদন করব, তার জন্য যদি গুণগত মানকে কমিয়ে দিই কাঁচামালের, যদি কাঁচামালের গুণগত মান ইনফেরিয়ার হয় মানে কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে যে দ্রব্যটা আমি উৎপাদন করব তারও তো কোয়ালিটি ভালো হবে না। অর্থাৎ কাঁচামালের কোয়ালিটির উপরে, কাঁচামালের যে গুণগত মান কোয়ালিটি তার উপরেই নির্ভর করছে ফিনিশ গুডস বা যে দ্রব্যটা আমি উৎপাদন করব তার কোয়ালিটি। যেমন তুমি জামার কাপড়ের ছিট নেবে, তার সেখান থেকে যেমনি তুমি জামা বানাবে তার দামও তো তার উপরে নির্ভর করবে। তুমি যদি কম দামি জামার ছিট নাও তাহলে সেই জামা কোয়ালিটি খুব ভালো হবে না। আবার তুমি যদি ভালো কোয়ালিটি মানে সুপেরিয়র কোয়ালিটির কাঁচামাল বা জামার ছিট ব্যবহার করে জামা বানাও
তাহলে সেই জামার গুণগত মানের দিক থেকে অনেক ভালো হবে। তাহলে আমাদের যে দ্রব্য উৎপাদন করছি সেই দ্রব্যের গুণগত মানটা নির্ভর করছে কাঁচামালের গুণগত মানের উপরে। তাই শুধুমাত্র দামটাকে কমানোর জন্য যদি আমি গুণগত মানকে কমিয়ে ফেলি কাঁচামালের, তাহলে উৎপাদিত দ্রব্য গুণগত মান খারাপ হয়ে যাবে, তখন আবার বাজারে আমরা দ্রব্য বিক্রি করতে পারবো না। তাই আমাদেরকে এটা মাথায় রাখতে লাগবে যেন আমরা ন্যায্য দামের গুণগত পণ্য কিনি। আবার খুব ভালো গুণগত মানের পণ্য বা কাঁচামাল ব্যবহার করলে কি হবে, উৎপাদন ব্যয় বেড়ে যাবে, তখনও আবার বিক্রি করতে পারবো না। তাই আমাদেরকে গুণগত মানের দিকে দৃষ্টি দিতে লাগবে, যাতে আমরা রাইট কোয়ালিটির প্রোডাক্ট কিনি। মানে যে দাম দিয়ে কাস্টমার আমাদের প্রোডাক্টটা কিনছে তাকে যেন সেই ন্যায্য দামের বা ন্যায্য গুণগত মানের মানে কাঁচামাল দিয়ে আমরা তাদের জন্য পণ্য উৎপাদন করি। ন্যায্য গুণগত মানের কাঁচামাল দিয়ে যেন পণ্য উৎপাদন করি, এই ওয়ার্ডটাকে তোমরা মাথায় রাখবে। সেকেন্ড হচ্ছে সঠিক ক্রয় মূল্য। দেখো যেমন বললাম যে ক্রয় মূল্য, যেমন তুমি কোয়ালিটি মেনটেন করবে তার ক্রয় মূল্য তেমনি আসবে। তো ক্রয় মূল্য একটা বড় জিনিস। আবার যখন আমরা কাঁচামাল কিনবো, যেহেতু আমরা জানি যে কোনো দ্রব্য উৎপাদনের ব্যয়, দ্রব্যের উৎপাদন ব্যয় ম্যাক্সিমাম খরচা হয় কাঁচামালের ক্রয় করার জন্য। তাই যদি আমরা ন্যায্য দামে কাঁচামাল ক্রয় করতে না পারি তাহলে কিন্তু দ্রব্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। তাই যারা উৎপাদক তারা সর্বদা সচেষ্ট থাকে যাতে ন্যায্য ক্রয় মূল্যে তারা কাঁচামাল ক্রয় করতে পারে, যাতে কাঁচামালের ব্যয়কে তারা নিয়ন্ত্রণ করতে পারে। এবং সঠিক পরিমাণ, অনেক সময় কি হয় না, কাঁচামাল যদি বেশি পরিমাণেও কেনা হয় তাহলে আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধন সেটা কি হবে না, এক জায়গায় ব্লক হয়ে যাবে। ওয়ার্কিং ক্যাপিটাল যদি এক জায়গায় ব্লক হয়ে যায়, অর্থাৎ আমি যদি আমার যতটা উৎপাদন করার ক্ষমতা তার থেকে বেশি পরিমাণে কাঁচামাল আমরা ক্রয় করে ফেলি, তাহলে কি হবে, তাহলে হতে পারে এটা যে আমাদের অর্থটা এক জায়গায় ফেঁসে যাবে। যদি অর্থ এক জায়গায় ফেঁসে যায় তাহলে আমার অন্যান্য ব্যবসার কাজ করতে অসুবিধা হবে। তাই আমাকে সঠিক পরিমাণের কাঁচামাল কিনতে লাগবে যাতে আমাদের মানে আননেসেসারি টাকাটা একটা জায়গায় ব্লক না হয়ে যায়। আবার যদি আমি কম পরিমাণেও কাঁচামাল কিনি তাহলে কাঁচামালের অভাবে উৎপাদন ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। তাই যারা উৎপাদক তাদেরকে সঠিক পরিমাণে কাঁচামাল ক্রয় করতে হয়। এই কাঁচামালের সঠিক পরিমাণটা কত হবে সেটার জন্য ক্লাস 11-এ আমরা অলরেডি পড়ে এসেছি রিঅর্ডার স্টক লেভেল, ইওকিউ মেথড আমরা পড়ব, ঠিক আছে। রিঅর্ডার স্টক লেভেলের ফর্মুলা, ইওকিউ মেথডের ফর্মুলা, এগুলো অনেক ধরনের মেথড আছে। কতটা পরিমাণে কাঁচামাল কিনতে হবে, রিঅর্ডার স্টক লেভেল কত হবে, ম্যাক্সিমাম স্টক লেভেল কত হবে, এগুলো আবার পরে ডিসকাস করা হবে। তারপর হচ্ছে সঠিক প্রক্রিয়া। দেখো যদি উৎপাদন প্রক্রিয়াটা সঠিক হয় তাহলে কিন্তু কাঁচামালের যে নষ্ট হবে না, কাঁচামাল উৎপাদন প্রক্রিয়ায় অযথা নষ্ট হবে না, মানে ওয়েস্টেজ হবে না। যদি উৎপাদন প্রক্রিয়াটা সেই পুরনো দিনের হয়, সেকেলের হয়, তাহলে কি হবে না, আমার যে ইনপুট বেশি লাগবে আউটপুট কম হবে। অর্থাৎ এইখানে কাঁচামালের যে ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়াটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ উৎপাদন প্রক্রিয়া যত আধুনিক হবে তত কিন্তু কাঁচামালের ব্যয়, অপব্যয়টাকে নষ্ট করা যাবে, ঠিক আছে, মানে কম হবে এবং এতে ব্যয়টা অনেকটাই কম হবে, মানে কাঁচামালের ওয়েস্টেজ কম হবে, বেশি পরিমাণে পণ্যদ্রব্য উৎপাদন করা যাবে। নেক্সট হচ্ছে গিয়ে কাঁচামালের ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্য। এর পরের টপিকটা হতে পারে যে আমাদের যে কাঁচামালের স্যার ব্যয়কে আমরা কি করে নিয়ন্ত্রণ করব, বা এই নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য কি আছে স্যার, কাঁচামালের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য কি আছে। যদিও বা অলরেডি বলে দিয়েছি, কিন্তু যদি কোয়েশ্চেন হিসাবে আসে তাহলে আমাদের কি করে লিখতে লাগবে। প্রথম হচ্ছে অর্থের সঠিক ব্যবহার। দেখো আমি তোমাদেরকে বলেছি যে টপিক নাম্বার 1-এ প্রথমেই পড়েছিলাম যে কাঁচামাল ক্রয় করার জন্য কারবারি সব থেকে বেশি অর্থ ব্যয় করে। তাই যদি সে সঠিক পরিমাণে কাঁচামাল কেনে তাহলে সে তার অর্থের সঠিক ব্যবহার করতে পারবে, মানে অযথা টাকাটা একটা জায়গায় ফেঁসে যাবে না, টাকাটাকে সে প্রপার ইউজ করতে পারবে। এবং সে যদি গুণগত মানের ভালো মানের কাঁচামাল ক্রয় করে বা সঠিক মূল্যে কাঁচামাল ক্রয় করে তাহলে কিন্তু অর্থের সঠিক ব্যবহার হবে। অর্থাৎ ইউটিলাইজেশন অফ ফাইন্যান্সিয়াল রিসোর্সেসটা বেস্ট করতে পারবে, বেস্ট ইউজ অফ ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, মানে সে তার যে ফাইন্যান্সিয়াল রিসোর্সেসটাকে
প্রপারলি ইউজ করতে পারবে, যেটা ফার্মকে কস্ট কাট করতে মানে কস্ট রিডাকশন করার জন্য হেল্প করবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যথাসময়ে কাঁচামাল ক্রয়, দ্যাটস মিন জাস্ট ইন টাইম পারচেজ অফ ম্যাটেরিয়াল, জাস্ট ইন টাইম, দ্যাটস মিন যদি আমরা কাঁচামালগুলোকে আগে থেকে হড়বড়িতে না কিনি, প্রপারভাবে, এই যে তোমাকে বললাম না সঠিক পরিমাণে কাঁচামাল কিনি, তাহলে কী হবে, যথাসময়ে আমি পণ্য উৎপাদনের জন্য যদি কাঁচামাল ক্রয় করি, তাহলে আমাকে অযথা এক গাদা টাকা কাঁচামাল ক্রয় করার পিছনে ব্লক করে রাখতে লাগবে না। ফলে প্রতিষ্ঠানের চলতি মূলধন বা আমাদের প্রতিষ্ঠানের যে দৈনন্দিন কাজের জন্য যে অর্থের প্রয়োজন হয় সেই টাকাটা ব্লক হয়ে থাকবে না। আবার কাঁচামালের অভাবে উৎপাদন পদ্ধতিও বন্ধ হয়ে যাবে না। তাহলে আমাকে জাস্ট ইন টাইম মেথডে আমি পারচেস করতে পারবো, এতে উৎপাদন ব্যবস্থা স্মুথলি চলবে। মানে সঠিক সময় যখন কেনার দরকার হবে তখন আমি কাঁচামালটা কিনবো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কম মূল্যে কাঁচামাল কেনার সুবিধা। যদি আমি কাঁচামালের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার জন্য মাথা লাগাই, মানে এই ব্রেন ইউজ করি, তাহলে আমি সঠিক দামে কাঁচামাল কিনবো, সঠিক গুণগত মানের কাঁচামাল কিনবো, সঠিক পরিমাণে কাঁচামাল কিনবো। ওভারঅল তাতে আমার কাঁচামালগুলোকে কেনার সময় আমি কম মূল্যে কিনতে পারবো। যেমন তোমাদেরকে আমরা মানে টিচাররা দেখবে হয়তো স্কুলে পড়াবে, পরে ইওকিউ মেথডের গল্প বলবে। ইওকিউ মেথড, এখানে কি করা হবে না, ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি, অর্থাৎ কতটা লটে কাঁচামাল কিনলে ব্যয় সব থেকে কম হবে এবং ডিসকাউন্ট দিয়ে কাঁচামাল কিনলে আদৌ সেটা কারবারের পক্ষে মুনাফাদায়ক না ক্ষতিকর, সেটাও তুমি এখান থেকে ক্যালকুলেট করা শিখবে। তাহলে কম মূল্যে কাঁচামাল কেনার সুবিধা, মানে বিভিন্ন ধরনের মেথডস হয়, সেইগুলো যদি আমরা প্রপারভাবে অ্যাপ্লাই করি কস্টিংয়ের, তাহলে আমরা জানতে পারবো যে ম্যাটেরিয়াল কস্টকে নিয়ন্ত্রণ করার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে কম মূল্যে কাঁচামাল ক্রয় করা, যাতে কি হয় না দ্রব্যের উৎপাদন ব্যয় অযথা বৃদ্ধি না পায় এবং প্রতিযোগিতায় আমরা টিকে থাকি। সেকেন্ড হচ্ছে সঠিক মজুদ ব্যবস্থা। এটাও ক্লাস 11-এ তোমাদের এবছর যে নতুন সিলেবাস তাতে অ্যাড করেছে যে মজুদ ব্যবস্থা প্রপারভাবে থেকে আমরা স্টোরেজ করতে হবে। যেমন তোমরা এখানে পড়বে সেকেন্ড সেমিস্টারে ফিফো মেথড, লিফো মেথড, যারা ক্লাস 12 দিচ্ছে, মানে এই নতুন বছর থেকে এটা চেঞ্জ হয়ে এই বছরে 11-এ রেখেছে, কিন্তু আগে এটা 12-এর সিলেবাসে ছিল। সঠিক মজুদ ব্যবস্থা মানে হচ্ছে কাঁচামাল খালি কিনলেই হবে না ন্যায্য মূল্যে, কাঁচামাল কেনার পর আমাকে সেটাকে প্রপারভাবে মজুতকরণ করতে লাগবে যাতে কাঁচামাল নষ্ট না হয়ে যায়। এই মজুতকরণের কতগুলো পদ্ধতি হয়, ফিফো, লিফো, ওয়েটেড এভারেজ, সিম্পল এভারেজ, এই কটায় তোমাদের জন্য এনাফ। ঠিক আছে, তোমার সিলেবাসে এই কটাই 4টেই আছে। এবার এই সঠিক মজুদ ব্যবস্থা মানে কিভাবে আমি মজুদ করবো, ফিফো মেথড না লিফো মেথড, কোন কোন ক্ষেত্রে ফিফো মেথড সুবিধাজনক, কোন কোন ক্ষেত্রে লিফো মেথড সুবিধাজনক, সেটা যাচাই করাও কিন্তু এই কাঁচামাল ব্যয় নিয়ন্ত্রণের অন্যতম উদ্দেশ্য। তাহলে আই হোপ তোমরা আমার এই যে ফার্স্ট ভিডিও যেটা আছে বানিয়েছি সেমিস্টার 2-এর চ্যাপ্টার 1-এর যে ভিডিও, সেই ভিডিওটা তোমরা প্রপারলিভাবে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে জানিও, আমি সেটার উপরে ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে শেয়ার করে দিও অবশ্যই।